তীব্র পলিটিক্যাল বিতর্কের জন্ম দেয়। বিনোদন বলেন, আগ্রহ বলেন, সবকিছুর কেন্দ্রবিন্দুতে রাজনীতিবিদরা। আমি শেখ রুমিন। ইউ আর কাইন্ড অফ আয়রন লেডি, ডেফিনেটলি। আপা হাসাপা আসছে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আপনাকে অনেক ভালোবেসেছে। সংবিধান এক্সিস্ট করছে এখনো, তাই যদি করে তাহলে ওই সব প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাই থাকবেন, আছেন। ওই সংবিধান সংশোধন কমিটিতে গেছে, দিনের পর দিন বৈঠক করেছে, প্রধানমন্ত্রী সহ হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে, তারপর তাদের এই রিট্রিটটা। এটা তো এখন মানে সহজ জায়গা থেকে ডিফিকাল্ট। ইটস আ টোটাল ক্যাওস। আমি আপনাকে বলি, আপনি যদি সাংবিধানিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, আপনি যদি একজন আইনজীবীর পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, ইটস আ টোটাল মেস। আপনার কাছে নিউজটা আসলো কিভাবে? মানে সংশোধন পরিষদের ব্যাপারে আলোচনা হলো, গণভোট হলো, হ্যাঁ ভোটের পক্ষে গেল, তারপরে তাদের সই না করার ব্যাখ্যাটা। এরকম একটা ডিসিশন বিএনপি কেন নিবে? ইটস আ টোটাল মেস। যে কারণে আপনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। এটা কি আসলে সামহাও যাদের সাথে নেগোসিয়েশন করা হয়েছে তাদেরকে হ্যাপি করার জন্য এত বড় একটা বলিদান দেওয়া হয়েছে? অতটুকু কার্টেসি অন্তত বিএনপি দেখাক আপনাকে। ওকে ফাইন, এই স্মাইলি অ্যান্সার। এবং আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আপনাকে অনেক ভালোবেসেছে, অনেক। এবং আমরা এটাও দেখলাম যে 17 বছর ধরে যে বিএনপির হয়ে আপনি একেবারে বলা চলে যে একাই 100-র মতো ফাইট দিয়ে গেলেন গণমাধ্যমে, সেখানে আপনাকে বাদ দিয়ে দেওয়া হলো এবং তারপরে বিন্দুমাত্র চিন্তা না করে নিজে আবার ঘুরে দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করা, মানে হোয়াট আ লাইফ। সবকিছু মিলিয়ে বলেন আমাকে, তারপর আমি ধারাবাহিকভাবে আসতে চাই। আমি আপনাকে বলি, আমার এই জয়টা আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি, এবং আমি আল্লাহকে শুধু একটা কথাই বলেছি, আল্লাহ আপনি আমাকে লজ্জিত করবেন না, আপনি আমাকে অপমানিত করবেন না, কারণ আমার নিয়ত কেউ জানে না, আপনি জানেন। আমি কেন এমপি হতে চাইছি, আমি তো অনেক সহজেই সংরক্ষিত কোটায় গিয়ে হয়তো একটা বার্গেইনে গিয়ে মন্ত্রীও হয়ে যেতে পারতাম, কিন্তু আমি কেন এটা একটা মর্যাদার লড়াই আমি লড়ছি, এটা আপনি জানেন। সো আপনি আমাকে লজ্জিত করবেন না। এবং পুরোটা সময় রেজাল্ট বের হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত আমি কনস্ট্যান্টলি দোয়া পড়েছি, এবং পুরো ইলেকশন সময়টা আমি দোয়া পড়েছি, দরুদ পড়তাম সারাক্ষণ, এখনো পড়ি। কিন্তু আমি মনে করি এটা আল্লাহর মেহেরবানি, উনি যে রহমানুর রহিম, ইটস আ সাইন অফ দ্যাট। এবং আমি বিএনপির কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, দলটি আমাকে মনোনয়ন দেয়নি, এবং না দেওয়ার ফলে আমি আপামর সাধারণ মানুষের দোয়ার অংশ হয়ে গিয়েছিলাম। আমার বাংলাদেশে নারীরা বিশেষ করে যে যেই দল করেন, যে যেই মতের হন, তারা আমার জন্য দোয়া করেছেন। এই অপমানটা তাদের সবার মধ্যে ছড়িয়ে পড়েছিল। সো এত মানুষের দোয়া, আমি কেন বলছি, আমি যেখানেই যাই আমাকে একেবারে আমার খুব সাধারণ মানুষের সাথে আমার ইন্টিমেসিটা খুব দ্রুত হয়, এবং ওনাদের সাথে আসলে আমার রিয়েল কানেকশন বা রিয়েল ইন্টিমেসিটা আমার খুব সাধারণ মানুষের সাথে হয়। আমি নিজেও খুব সাধারণ, এবং সে কারণেই সম্ভবত আমি খুব পদ বা খুব বড় বড় মানুষদের সাথে আমি ওভাবে কানেক্ট করতে পারি না। ধরুন আমি একটা শপিং মলে গেলাম, আমি হয়তো ওয়াশরুমে গেছি, যিনি ক্লিন করেন ওয়াশরুম, উনি বলছে আপা হাসাপা আসছে, আপনার জন্য যে কত দোয়া করছি আপা। আমি তো বলছিলাম, ইনফ্যাক্ট শুরু করার আগে বলছিলাম আমি মন থেকে দোয়া করেছি আপনার জন্য, যখন শুনেছি আপনি। কত মানুষের দোয়া কে ব্রেয়া, সারা বাংলাদেশের কাছে আমি কৃতজ্ঞ। আমার একটা জিনিস বারবারই মনে হয়েছে যে 17 বছরে তো আপনার সঙ্গে বিএনপির একটা অন্যরকমের সম্পর্ক ছিল। এমন কি ঘটে গেল যে কারণে আপনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো? মানে এটা কি আসলে সামহাও যাদের সাথে নেগোসিয়েশন করা হয়েছে তাদেরকে হ্যাপি করার জন্য এত বড় একটা বলিদান দেওয়া হয়েছে, নাকি আপনার কোনো পারফরমেন্সের কারণে বিএনপির সাথে? আপনার পুরো ঘটনাটা আমি আপনার মুখে শুনতে চাই, আসলে কি হয়েছে সেদিন আসলে। প্রথমত এটার উত্তর আমার জানা নাই, একদম সঠিক উত্তর কেবলমাত্র যারা মনোনয়ন দিয়েছেন তারাই বলতে পারবেন। এক। দুই হলো, আপনি শুরুতে একটা প্রশ্ন করেছিলেন যে আপনি তো অলমোস্ট একাই বিএনপিকে 17 বছর মিডিয়াতে অন্তত বাঁচিয়ে রেখেছিলেন।
হয়তো অতি আবেগীয় সিদ্ধান্ত ছিল, যেটা একই সাথে বিভিন্ন মানুষকে অ্যান্টাগনাইজ করেছে, বিরক্ত করেছে। যাদের পক্ষে বলেছি তাদেরও হয়তো একসময় এই ভারটা অসহ্য মনে হয়েছে। যে আমার কাছে মনে হয় যে আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী অনেক ওয়াইজ অ্যাক্ট করছেন সোশ্যাল মিডিয়াতে, আমরা সবসময় তাকে ওভাবেই দেখি, এবং উনি তো সামহাও দেখেছেন কারা আমাদের জন্য ফাইট করেছেন। আপনি আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যথেষ্ট স্নেহধন্য ছিলেন, মানে আপনাকে বাদ দিয়ে দেওয়া এরকম একটা ডিসিশন বিএনপি কেন নিবে? ইটস আ বিগ কোশ্চেন। আপনি না বললেও তো আমাদের অনেক বেশি কোয়ারি তৈরি হয় ওই জায়গাটাতে। এটা তো তাহলে আপনার ওয়াইজ প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস So, fine, করতে ঠিক হবে। আছে, তাহলে আপনি আপনি আপনার কাছে নিউজটা আসলো কিভাবে? ও, আমাকে নিউজ পেপারে আমি দেখছি। হ্যাঁ, কারণ ওদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভোরে মারা গেছেন। জি। আমি বিকাল 5টার দিকে নিউজে দেখলাম যে আমি বহিষ্কৃত। তো যদিও তখন দলীয় এবং রাষ্ট্রীয় শোক চলছে, এবং সাধারণত শোক পালন যখন করা হয় পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, ওই সময় আমরা এই ধরনের সিদ্ধান্ত তো দূরেই থাক, আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিসও বন্ধ রাখি। বাট দে হ্যাভ টেকেন দ্য ডিসিশন at 4 or 4:30 and I have seen that at 5 probably. প্রথম তো আপনাকে মনোনয়ন দেওয়া হলো না, এবং তারপরে আপনি একটা অ্যানাউন্স করলেন যে নির্বাচন আপনি করবেন। একদম। সো ওই নির্বাচন আপনি করবেনই, এই জায়গাটা থেকে বোধ হয় তারা বহিষ্কার করে। হতে পারে। কিন্তু আপনি এক্সপেক্ট করেছিলেন অ্যাটলিস্ট অন্তত এই দিনে না আসুক, এবং এটা একটা সুন্দর ডিসকাশনের মধ্য দিয়ে যাক, অতটুকু কার্টেসি অন্তত বিএনপি দেখাক আপনাকে। ওকে, ফাইন, এই স্মাইলি অ্যান্সার। এবং আপনারা যার বোঝা, আপনার কোনো কষ্ট আছে এই জায়গাটা নিয়ে? একদম না। প্রত্যেককে তার যার যার কাজের ফল ভোগ করতে হয়, আমি এটুকুই বলবো। আজকে প্রথম অধিবেশন ছিল, আজকে প্রথম অধিবেশন। সো আপনি গিয়েছিলেন নিশ্চয়ই, এক্সপিরিয়েন্স কেমন? It was good. It was mixed and not bad actually. তবে আমাদের আগের সংসদগুলো যেরকম 1/3 of the people বা at least half of the people বাইরে রেখে সংসদ চলেছে, এটা আমার কাছে মনে হয়েছে at least 1/3 of the populationকে বাইরে রেখে এই সংসদ গঠিত হয়েছে। বিকজ আওয়ামী লীগের মতন বড় দল, বাম দলগুলো তার তো নির্বাচনে অনেকগুলো দলে অংশ নেয়নি। 2 যেটা মনে হয়েছে যে দীর্ঘদিনের অনভ্যস্ততায় বেশ কিছু জায়গায় ছোটখাটো মিস্টেকস হচ্ছিল, যেগুলো না হলে আরেকটু ভালো হতো হয়তো বা, বাট দ্যাটস ওকে, কারণ এখানে বেশিরভাগই নতুন একদম ফ্রেশ মানুষ, যারা প্রথমবারের মতো সংসদে গেছেন, অনেকে আছেন দীর্ঘ সময় সংসদে বাইরে ছিলেন। সো আমার মনে হয় যে সবকিছু অ্যাডজাস্টেড হতে আরেকটু সময় লাগবে। একটা জিনিস আমরা দেখছি, মানুষের এখন বিনোদন বলেন, আগ্রহ বলেন, সবকিছুর কেন্দ্রবিন্দুতে রাজনীতিবিদরা কি করছে, তারা কি বলছে, তারা এগুলো নিয়েই মানুষ বেশি ব্যস্ত থাকতে চায়। এটা একটা গুড ভাইব আমি বলতে পারি ডেফিনেটলি। এবং সেই জায়গাটিতে আপনারাই রিয়েল সেলিব্রিটি এখন সবার কাছে, ডেফিনেটলি এটাই হওয়া উচিত, কারণ আপনারা জনগণকে নিয়ে কাজ করেন। জুলাই সনদ নিয়ে আমরা একটা বিষয় আমরা এক্সপেক্ট করছিলাম যে রুমিন ফারহানা সেখানে হয়তো বা শপথ নিয়েই নেবেন, কিন্তু আপনিও নিলেন না। আসলে আপনার ব্যাখ্যাটা আমাদের কাছে মনে হবে যে নিরপেক্ষ একটা ব্যাখ্যা। কেন, আসলে সমস্যাটা কোথায়? আমি নেইনি একেবারে লয়ার্স পয়েন্ট অফ ভিউ থেকে। আচ্ছা, যখন দেখুন, এই সংবিধানটাকে যদি আপনি বাতিল করতে চাইতেন, এটা ডে 1 করা উচিত ছিল। তাহলে আপনি পুরো বিষয়টিকে বিপ্লব বলে একটা বিপ্লবী সরকার গঠন করে তারপরে আপনি সংবিধানটাকে হয় সাসপেন্ড করতেন, না হলে আপনি বলতেন যে এই সংবিধান আর থাকবে না, উই উইল রাইট এ নিউ কনস্টিটিউশন। রাইট। আপনার মনে থাকবে আমি আমার এই অভ্যুত্থানের পরপর আমি একটা লেকচার দিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে আমি এই কনস্টিটিউশন নিয়ে আলাপ করতে গিয়ে বলেছিলাম যে এটা কি অভ্যুত্থান না বিপ্লব? যদি এটা অভ্যুত্থান হয় তাহলে সংবিধান স্টিল ওয়ার্কিং, সংবিধান এক্সিস্ট করছে এখনো। তাই যদি করে তাহলে ওই সব প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাই থাকবেন, আছেন, অনেক কিছুই ওইভাবে চলবে। তো এই কথাগুলো তখন তীব্র পলিটিক্যাল বিতর্কের জন্ম দেয়, কিন্তু এটা একটা কনস্টিটিউশনাল ডিবেট হওয়া দরকার ছিল, একটা কনস্টিটিউশনাল ডিবেট হতে পারত, কিন্তু সেটা হলো না। না হয়ে আমি শেখ রুমিন আমার ঘাড়ের উপরে মানে পলিটিক্যাল কাদা চোরাচুরি হয়ে গেল। হ্যাঁ, মানে এত শ্যালো আমাদের দেশের পলিটিক্যাল অ্যাক্টিভিস্টরা, এত শ্যালো, এত
অগভীর যে ওরা বুঝতেই পারলো না যে আমি একটা বিশ্ববিদ্যালয়ে সংবিধানের উপর লেকচার দিতে গিয়ে একটা সাংবিধানিক প্রশ্ন তুলে নিয়ে এসেছি। এবং দীর্ঘদিন ফরহাদ মাজহার সাহেব কিন্তু এই বিতর্কটা করেছেন, যেটা যদি বিপ্লব না হয় তাহলে কিন্তু সংবিধান অনুযায়ী যা যা হওয়ার কথা তাই সেটাই তাই হতে হবে, হওয়ার হ্যাঁ। কথা, তাই না? আচ্ছা, এখানে যেটা হয়েছে, আমি যেহেতু সংবিধান অনুযায়ী একটা শপথ নিয়েছি এবং সেটা অনুযায়ী সংবিধান সংশোধনের প্রক্রিয়াটা সেই সংবিধানেই রয়ে গেছে, সো আমার একটা গণপরিষদের শপথ আমি সেই সংবিধান অনুযায়ী আর নিতে পারি না। ওকে, এখানে কনফ্লিক্ট হয়ে যায়, লিগ্যাল কনফ্লিক্ট। এক, দুই হচ্ছে প্রশ্ন থাকে যে বিএনপি তাহলে কেন এই বিষয়টি অনেক আগেই পরিষ্কার করে নাই, তাই না? তাহলে তো এটা বিএনপির তরফে এক ধরনের দ্বৈত দ্বিচারিতা বলেন, এক ধরনের প্রতারণা বলেন, এটা যারা ওই সংবিধান সংশোধন কমিটিতে গেছে, দিনের পর দিন বৈঠক করেছে, প্রধানমন্ত্রী সহ হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে, তারপর তাদের এই রিট্রিটটা, একটা বিষয় কিন্তু ভাই বুঝতে হবে, সেটা হচ্ছে বিএনপি দলগতভাবে তাদের সিদ্ধান্ত নেবে। আমি স্বতন্ত্র এমপি হিসেবে এবং একজন আইনজীবী হিসেবে আমি আমার সিদ্ধান্তগুলো আমার মতন, আমার ব্যাখ্যা অনুযায়ী আমি নেব। জামাত কিন্তু তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। Correct. সো বিএনপি যখন বলল সংবিধান সংশোধন পরিষদের ব্যাপারে আলোচনা হলো, গণভোট হলো, হ্যাঁ ভোটের পক্ষে গেল, তারপরে তাদের সই না করার ব্যাখ্যাটা সেটা তো তাদেরকে দিতে হবে। সো এটা সমাধান এখন কিভাবে হতে পারে? পার্লামেন্টে এটা নিয়ে ডিবেট হবে, সার্টেনলি মানে আপনি সংবিধানের ভেতরে থেকে আপনি সংবিধানকে বাদ করে দিবেন, এটা তো এখন মানে সহজ জায়গা থেকে ডিফিকাল্ট। ইটস আ টোটাল ক্যাওস। আমি আপনাকে বলি, আপনি যদি সাংবিধানিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, আপনি যদি একজন আইনজীবীর পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, ইটস আ টোটাল মেস। ইটস আ টোটাল মেস। কিছু হতো না যদি সত্যি সত্যি মানে যারা এখন সংসদে যাচ্ছে, বসছে, ক্ষমতা আছে, বিরোধী দলে আছে, তারা যদি একমত হতো যে এই সংবিধান আমরা রাখবো না, এবং ডে ওয়ান থেকে তারা এটাকে একটা বিপ্লবী সরকারের রূপ দিত। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।